কারণ এত ছোট্ট মেয়ের প্রতি কেন আমার ভালোবাসার অনুভূতি জাগবে? এটা ভালোবাসা না, আমার বয়সের দোষ। সব ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দিলাম। বলতে গেলে মনের সাথে কঠোর যুদ্ধে নেমেছিলাম আমি। চাপা দিয়েছি জাগ্রত অনুভূতি। পাক্কা 3 বছর পর আম্মুর সাথে আবারও যাওয়া হলো নানুর বাড়িতে। যেতাম না, কিন্তু নানা ভাইয়ের অসুস্থতার খবর শুনে বসে থাকতে পারলাম না। সেখানে গিয়ে দেখা মিলল আবারও সেই মেয়েটার। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। পুরনো অনুভূতি জেগে উঠল নিমিষেই। মেয়েটা আগের মতো পিচ্চি ছিল না, অনেকটাই বড় হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার অনুভূতিগুলো এক নতুন নাম পেয়েছিল, পরিণতি হয়েছিল ভালোবাসায়। নতুন বললে ভুল হবে, তা তো বছরখানেক আগেই হৃৎপিণ্ডের সৃষ্টি হয়েছিল, যাকে চাপা দিয়ে রেখেছিলাম আমি। নিয়তি যে আমায় আবার টেনে আনবে, আমার হৃদয়ের গহীনে দমিয়ে রাখা ভালোবাসা জাগিয়ে তুলবে, কখনো ভাবিনি। আগের চেয়েও বেশি পাগল পাগল লাগছিল নিজেকে। বারবার নিজের মনে প্রশ্নের উদয় হতে লাগলো, কেন এত মেয়েদের ভালোবাসার প্রস্তাব পেয়েও আমার হৃদয়ে নিজের চেয়েও 10 বছরের ছোট মেয়ের জন্য ভালোবাসার সঞ্চার হলো। মেয়েটার সামনে আমি কখনো ধরা দেইনি, আড়ালে ভালোবেসে গিয়েছি। সময় দিয়েছি তুলি নামক মেয়েটাকে আরেকটু বড় হওয়ার। কথাগুলো বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়লো আদ্র। তুলি ফটাফট বলে বসলো, এত ভালোবেসেছেন অথচ আমার বিয়েটা আহাদ ভাইয়ের সাথে হতে দিচ্ছিলেন? আলতো হেসে আদ্র তুলির মুখের দিকে তাকালো। নিজের মোবাইলটা বের করে কল লাগালো কারো নাম্বারে। চোখ ছোট ছোট করে চেয়ে রইল তুলি। অপর পাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর। প্রচন্ড অবাক হলো তুলি। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি। কেমন আছিস আহান? আলহামদুলিল্লাহ ভাই, তোমরা কেমন আছো? আর তুলিটা কি ঠিক আছে তো? একদম ঠিক আছে। তুলি আমার ফোন ধরে না, ভীষণ কষ্ট হয়। খালামণি মারা যাওয়ার পর তোমার কথা মোতাবেক যতটুকু পেরেছি আগলে রেখেছি। নিজের ছোট বোনের চেয়েও বেশি স্নেহ দিয়েছি। ওকে সবটা খুলেও বলতে পারছি না, যতদিন না অবধি তুমি তোমার মনের কথা ওর নিকট প্রকাশ করো। আমি পারতাম আগেই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ওর কাছে মিথ্যা বলার তো একটাই কারণ, আগে বললে মামা কখনো মানতেন না। যেভাবে হোক বিয়েটা করিয়ে দম নিতেন। তাই তো বিয়ের দিনই মুখ্য চালটা চালতে হলো। বাকরুদ্ধ হয়ে গেল তুলি। তাহলে সব আদ্রর প্ল্যান মোতাবেক হয়েছে? আদ্রর হাত শক্ত করে ধরলো তুলি। তুলির নখ গিয়ে বিচ্ছে হাতে, তবুও যেন ব্যথার বদলে পরম শান্তি অনুভব করছে আদ্র। ধীর কণ্ঠে তুলি শব্দ করে উঠল, আহান ভাই। তুলি, হ্যাঁ তুই ভাইয়ার পাশে আছিস? তুলি, ফোন কেন ধরছিলি না বোন? তোমাকে অসংখ্য ধন্যবাদ আহান ভাই। সেদিন বিয়েটা না ভাঙলে আমি হয়তো এই মানুষটাকে কখনোই ভালোবাসতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। চোখ জলায় টুইটুম্বর হয়ে উঠল তুলির, কণ্ঠটাও ভেজা। আহান হালকা হেসে জবাব দিল, সবই আদ্র ভাইয়ের কৃতিত্ব তুলি। উনি তোকে খুব ভালোবাসে, তোকে পাওয়ার জন্য কখনো ব্যাকুল হয়নি, জোর করে কেড়েও নিতে চায়নি। ধীরে ধীরে আগলে রেখেছে দিনের পর দিন। তোর ঢাকা যাওয়ার পেছনেও আদ্র ভাইয়ার হাত। সমাপ্ত করতে দিল না আদ্র, গম্ভীর স্বরে বলে উঠল, আহান এখন রাখছি। সচেতন হয়ে কথা বলা উচিত ভাই, কাল ফোন দিব আমি। ভালো থাকিস। কলটা কেটে দিয়ে তুলির দিকে তাকাতেই চোখ পড়ল তুলির অশ্রুসিক্ত নয়ন। আলতো করে চোখের পানি মুছে দিল আদ্র। ঘুমাবে না? না, আমার ভয় হচ্ছে আদ্র। কেন? কেউ কেড়ে নিবে না তো আমার ভালোবাসাগুলো? কারো পক্ষেই সম্ভব না। আদ্রর ভালোবাসা তুলারই প্রাপ্য। তুলা ডাকটা শুনলে টলটলে চোখ নিয়েই ফিক করে হেসে দিল তুলি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। তুলিকে হাসতে দেখে আদ্রর ঠোঁটেও ভেসে এলো একরাশ প্রশস্ত হাসি। নিশ্চুপ হয়ে তুলি জড়িয়ে রইল আদ্রর বুকে। একসময় ঘুমিয়ে গেল। তুলির কোনো রেসপন্স না পেয়ে কোলে তুলে নিল আদ্র। নিজের রুমে এনে শুয়ে দিল তুলিকে। ফ্রেশ হয়ে নিজে শুয়ে পড়ল সোফায়। অজানা আশঙ্কায় ঘুম ধরা দিচ্ছে না আদ্রর চোখে। পাশ ফিরে তুলির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ঘুমন্ত তুলিকে কোনো হরণকারী মনে হচ্ছে আদ্রর কাছে। এই যে নিজের ঘুমন্ত তৈলাক্ত চেহারায় হরণ করে নিচ্ছে আদ্রর হৃৎপিণ্ড। দৃষ্টি স্থির করে রাখতেই মাঝরাতের দিকে দু চোখ লেগে এলো আদ্রর। আচমকাই নিজের উপর কারো ভর অনুভব করতেই হচকচিয়ে উঠল। সদ্য লেগে আসা চোখ দুটো টেনে খুলল বহু কষ্টে। ঝিম ধরে গেছে মাথাটা। চোখে ভাসমান হলো তুলির ফ্যাকাশে মুখটা। কি সুন্দর করে মেয়েটা তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। একটু নড়ে উঠল আদ্র। দুহাত তুলির পিঠে রেখে বলল, এখানে কি করছো তুলি? বিছানায় যাও। না। কেন? ঘুম ঘুম স্বরে তুলি জবাব দিল, আমি আপনার বুকে মাথা রেখে ঘুমাবো আদ্র। গলা শুকিয়ে গেল আদ্রর। অসাড় হয়ে পড়ল হাত পা। শুকনো কণ্ঠে বলল,
এটা অন্যায় তুলি, প্লিজ খাটে গিয়ে ঘুমাও। আপনার বুকে ঘুমানো অন্যায়? ঠিক আছে, আমি কখনো আপনার বুকে আসবো না, শূন্য থাকুক আপনার বাহু। স্তব্ধতা ঘিরে ধরলো আদ্রকে, রক্তের ন্যায় টকটকে লাল হয়ে গেল দু চোখ। তুলিকে নিমিষেই মিশিয়ে নিল নিজের বাহুতে, চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, ফার্দার এমন কথা বলবে না তুলি। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বুকেই থাকবে, আমি বেঁচে থাকা পর্যন্ত এই বুক কখনো শূন্য হতে দিবে না। যদি কখনো তুমি বিহীন বুকটা শূন্য হয়ে যায়, তবে নিঃশ্বাসটুকুও হয়তো আমার সঙ্গ ছেড়ে দিবে। হতবব্য হয়ে মাথা তুলে আদ্রর মুখ বরাবর মুখ তুলে চাইল তুলি। চোখে তার পানি চিকচিক করছে, হৃদয় ব্যথা অনুভব হচ্ছে। আদ্রবিহীন যে এখন তুলি নিজেও বিলীন হয়ে যাবে। শত চেষ্টার পরেও চোখের জল বাদ মানেনি, টুপটুপ করে ঝরে পড়তে লাগলো আদ্রর গালে। মাদকতায় ভরপুর দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট প্রসারিত করলো আদ্র। এই ছিচকাদুনে মেয়ে, কান্না বন্ধ করো। মনের গহীনে তোমার কান্নাগুলো রক্তের মতো ঝরে পড়ছে, রক্ত বর্ণ হয়ে উঠছে আমার হৃৎপিণ্ডটা। নাক টেনে কান্না থামানোর চেষ্টায় তুলি না পেরে আদ্রর বুকে নাক ঘষে চোখের পানি মুছল। কলিজা কেঁপে উঠল আদ্রর। যেই ছেলেটা একটু ডাস্ট দেখলেই পুরো বাড়ি মাথায় তুলতো, কাপড় পরার ব্যাপারে সবসময় সচেতন থাকতো, একটুখানি দাগ লাগলে মেজাজ চওড়া হয়ে যেত, সেই গম্ভীর সুন্দর স্টাইলের ব্যাপারে সচেতন ছেলেটার বুকে হাঁটুর বয়সী একটা কিশোরী মেয়ে কতটা অবলীলায় নাকের পানি চোখের পানি মুছতে ব্যস্ত। আদ্র নিজেও ভীষণ অবাক, আজ কেন তার শরীর ঘিনঘিন করছে না, কেন অসম্ভব রকম ভালো লাগা সৃষ্টি হচ্ছে, কেন ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কলিজা। ভালোবাসার কি এতটাই জোর, মানুষকে কেমন বেহায়া করে তোলে, বরফের মতো জমে যাওয়া মনটাকে গলিয়ে তরলে রূপান্তরিত করে দেয়, কঠিন হৃদয় ও কাঁপিয়ে তোলে। আর ভাবতে পারছে না আদ্র, এই মেয়েটাকে হারালে নিঃশেষে হয়ে যাবে সে, এই মেয়েটাকে হারালে নিঃশেষ হয়ে যাবে সে। বুকের মাঝে লুকিয়ে রাখা ছাড়া আর তো কোনো উপায় দেখতে পাচ্ছে না এই মুহূর্তে। প্রেয়সীকে নিজ বাহুতে চিরদিনের জন্য আবদ্ধ করে নিতে সামনে যা ভাঙতে হবে দেয়াল। তুলি নাক টেনে কাঁদতে কাঁদতে আদ্রর বুকটা ভাসিয়ে দিয়েছে। আদ্র রসাত্মক ভঙ্গিতে বলে উঠল, অল্প বয়সী মেয়েদের এই একই সমস্যা, কিছু হতে না হতেই পড়ে যায় কান্নার রোল। আবেগের টইটুম্বর থাকে মন, যার ফলে কান্নাটাও হয় দীর্ঘক্ষণ। তা তুলা কাঁদতে কাঁদতে আজ বুঝি আমার বুকেই নদী বানাবে নাকি সাগর? তীক্ষ্ণ চোখে চাইল তুলি, সাথে সাথেই ভেসে এলো আদ্রর কণ্ঠ, এভাবে দৃষ্টিপাত করবে না তুলি, হৃদয় লাগে খুব। শেষমেশ একজন হার্ট সার্জন হয়ে নিজেই না হার্ট অ্যাটাকে আক্কা পেয়ে যাই। আদ্রর মুখ এক হাত দিয়ে বেশ শক্ত করে চেপে ধরল তুলি, কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, আপনি বড্ড বেশি বকেছেন আদ্র, আর এমনটা বলবেন না প্লিজ। আপনি হিনা যে আমি হারিয়ে যাব, আমার কোমল হৃদয়ে আপনি কেন ভালোবাসা জাগালেন দূরে যখন যাবেন? কোথাও যেতে দিব না আমি, শাড়ি পরবো, পরে আঁচলে আপনাকে বেঁধে রাখবো আর স্বস্তির নিঃশ্বাস ফেলবো। আপনার ভালোবাসায় সিক্ত হয়ে থাকবো চিরদিন, চিরকাল, প্রতিটা মুহূর্তে। লোকে দেখে যেন বলতে পারে, ইস কত ভালোবাসা, গভীর প্রণয়, আর ছেলেটা বড্ড বউ পাগল। মুহূর্তেই আদ্রর চোখে মুখে ফুটে উঠল উজ্জ্বলতা। তুলিকে মুগ্ধ হাসি উপহার দিয়ে বলল, তাই নাকি? একদম। আদ্রর চেহারার দিকে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে বলল, আপনি হাসলে এত সুন্দর লাগে কেন আদ্র? ছেলেদের হাসি এত মুগ্ধ হয়? আপনি হাসলে আমার বুকের বাঁ পাশটা ধূপ করে ওঠে, হৃৎপিণ্ডে অসহ্য পীড়ন হয়। আপনি তো হার্টের ডাক্তার, যন্ত্রণার উপশম না হয় আপনিই হবেন। ভয়ঙ্কর প্রলয় হতে লাগলো আদ্রর ভিতরে। তুলির ভালোবাসাময় মিষ্টি মিষ্টি কথা ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে তাকে। ঝাপটে ধরে তুলিকে চেপে ধরলো নিজের বাহুতে, মাথায় হাত বুলাতে বুলাতে উচ্চারিত করলো, ঘুমাও তুলি, সকালে উঠতে হবে তো। বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রক্তিম আভা মন রাঙায় তো বটেই, ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের। শিমুল বনের রক্তরাঙা সৌন্দর্য দেখা মেলা বছরের একটি মাসে, এবং তা হলো বসন্ত। বসন্ত এলেই শিমুল গাছে ফুলে ফুলে ভরে উঠে। শিমুল বাগান জাদুকাটা নদীর তীরে অবস্থিত, যা 100 বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত। ওপারে ভারতের মেঘালয় পাহাড়, মাঝে জাদুকাটা নদী, আর এপারে শিমুল বাগান, সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য। এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুল প্রান্তর। প্রকৃতির চোখ ধাঁধানো এই সৌন্দর্য দেখে লাল শাড়ি পরিহিত তুলিও যেন মিশে যাচ্ছে প্রকৃতির রক্তিম আভায় ছেয়ে থাকা এই সৌন্দর্যের মাঝে। মিনিট 10 হবে সবাই শিমুল বাগানে এসেছে, সাথে এসেছেন একজন গার্ড। তখন থেকে তুলি চারপাশে তাকাচ্ছে ব্যস্ত ভঙ্গিতে। এত সুন্দরও কোনো জায়গা হয়? কখন থেকেই তুলির মন শুধু এটাই প্রশ্ন করে যাচ্ছে। পাশে শাড়ি পরিহিত বাকি 3 রমণীও ঘুরে ঘুরে দেখছে। হাতে টান পড়তেই সৌমিত্র ফিরে পেল তুলি। আদ্রর হাতে বন্দি তার একটা হাত। শিমুল গাছগুলো থেকে চোখ সরিয়ে আদ্রর উপর স্থাপন করলো তুলি নিজের দু চোখ। ড্যাব ড্যাব চোখে চেয়ে রইল আদ্রর দিকে। মনে মনে বলে উঠল, প্রকৃতিও তো এমন ভাবে টানে না আদ্র, যেমন করে আপনার প্রতি টান অনুভব করি আমি। আপনি তো মোহময়, আপনাকে দেখলেই মনে শীতলতা অনুভব হয়। লাল রাঙা শিমুলের চেয়ে লাল রাঙা আদ্রই মনোমুগ্ধকর।
তুলির দিকে অপলক নয়নে চেয়ে আছে আদ্র। তুলিকে শাড়িতে লাল টুকটুকে বউ মনে হচ্ছে তার, শুধু ঘোমটাটাই বাকি। তুলিকে টেনে নিজের দিকে ফিরালো সে, শাড়ির আঁচলটা টেনে ঘোমটা দিয়ে দিল মাথায়। ভীষণ অবাক হলো তুলি, পাশাপাশি লজ্জায় রাঙা হয়ে উঠল, চোখে মুখেও ফুটে উঠল লজ্জার ছাপ। আদ্রর সাথে আরেকটু ঘেঁষে দাঁড়ালো, ফিসফিস করে বলল, আপনি লাল পাঞ্জাবি কেন পরেছেন আদ্র? তুলির ফিসফিস করে বলা বাক্যটা শুনে কিছুটা ঝুঁকলো আদ্র। মেয়েটার কণ্ঠস্বরটাও আজকাল পাগল করে দেয় তাকে। আস্তে করে জবাব দিল, তুলার সাথে একটু ম্যাচিং করে পরার চেষ্টা। লাল শাড়ি লাল পাঞ্জাবি আনতে হলো আপনার? আপনি কি জানেন আপনি আমায় বিমোহিত করেছেন, অভিভূত করেছেন, এক রাস মুগ্ধতায় জড়িয়ে নিচ্ছেন, নিজের মাঝে হারাতে বাধ্য করছেন? জানতাম না, তবে এখন জানতে পারলাম। আমার মাঝে হারানোই তোমার মঙ্গল। খুঁজে নিয়েও হৃদয় কুঠিরে লুকিয়ে রাখবো যত্ন করে। আর কিছু না বলে তুলি আদ্রর এক হাতের বাহু জড়িয়ে হাঁটতে লাগলো। সবাই আলাদা আলাদা হয়ে ঘুরে ঘুরে দেখছে। আমরিনও নিবিড় হাঁটছে পাশাপাশি। শাড়িতে আমরিনকে 21 বছরের যুবতী লাগছে নিবিড়ের কাছে। নীরবতা ভেঙে আমরিন বলল, নিবিড় ভাই, আমি কাকে ভালোবাসি আপনি কি জানতে ইচ্ছুক না? আবারও সেই কথা। মেয়েটার বড্ড বেশি সাহস। রাগে চোয়াল শক্ত হয়ে এলো নিবিড়ের। আমরিনকে ঠাটিয়ে একটা চর মারতে পারলে হয়তো এই মুহূর্তে বেশি স্বস্তি পেত সে। হাত মুষ্টিবদ্ধ করে অন্যদিকে চলে যেতে নিলে হাতটা ধরে বাধা প্রদান করলো আমরিন। চমকে গেল নিবিড়। ফিরে তাকাতেই চোখ পড়ল চশমার নিচে লুকিয়ে থাকা আমরিনের মোহময় দৃষ্টি। দৃঢ়কণ্ঠে আমরিন বলে উঠল, যদি বলি আপনাকে ভালোবাসি? বিলম্ব না করে আমরিনকে টেনে নিজের কাছে নিয়ে এলো নিবিড়। আমরিনের কপালে আসা অবাধ্য চুল কানের পিছনে গুজে হালকা হেসে বলল, তবে আমাকেই ভালোবাসতে হবে চিরকাল। আলতো হেসে আমরিন সায় জানিয়ে বলল, রাজি আছি। আদ্র ও তুলিকে পাশাপাশি হাঁটতে দেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল রিমি। পাশ থেকে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, জেলাস ফিল হয় না? রিমি আনমনে উত্তর দিল, না, আমার কাছে ভালোবাসা মানে ত্যাগ। ত্যাগের মাধ্যমে যে এত সুখ আছে, এমন দৃশ্যটা না দেখলে কখনো উপলব্ধি করতে পারতাম না। ভালোবাসলেই কি পেতে হবে? থাকুক না আমার একতরফা ভালোবাসা, আমার মন মাঝারে, সুখী হোক ওরা দুজন। চিরকুমারী থাকবি? প্রশ্নটা কর্ণগোচর হতেই হুঁশ এলো রিমির। পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল সাগরের হাস্যোজ্জ্বল চেহারাটা। ছেলেটা কিভাবে বুঝে গেল তার চাহনি, তার মনের কথা? মুখে হাসি বজায় রেখে বলল, না, চিরকুমারী থাকবো না। আমিও একটা সংসার চাই। একটা মানুষকে বলতে চাই, ডাক্তার আদ্র আহনাফকে আমি কতটা ভালোবাসতাম, কতটা বাসি। আমার অর্ধাঙ্গিনী হবি? সাগরের সোজাসাপটা প্রশ্ন। থমকালো রিমি, একটু হেসে বলল, তোর মতো ইচড়া পাকার কাছে বিয়ে বসতে আমার বইই গেছে। প্রেম তো কম করিস নাই। তা তোর গার্লফ্রেন্ডগুলোর কি বিয়ে হয়ে গেছে? সেই বিরহে বুঝি আমাকে প্রস্তাব দেওয়া? প্রেম কম করি, আর বেশি আজকাল হঠাৎ করে ভালোবাসার উদয় হয়েছে তোর প্রতি। আজকাল বললে ভুল হবে, গত একটা বছর ধরে তোর ভালোবাসায় ঘায়েল হচ্ছি আমি। বিয়ে তো বুঝবি তাই না? অন্য কারো হওয়ার চেয়ে আমার হলে কি মন্দ হয় রিমি? সাগরের কণ্ঠে আকুলতা দেখে রিমি স্তব্ধ হয়ে গেল। একটু হেসে বলল, ঢাকা ব্যাক করে প্রস্তাব পাঠিয়ে দিস বাসায়। ভয়াবহ এক কাণ্ড ঘটিয়ে নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে তুলি। তুলির কান্নারত চেহারা দেখে অস্থির হয়ে পড়েছে আদ্র। রাগও হচ্ছে প্রচণ্ড। কেন যে মেয়েটা এত পাগলামি করে? রাগের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে আদ্রর। তুলির চোখের পানি ছুরির মতো গাচ্ছে তার বুকে।